ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, সহকারী অধ্যাপক সমাজ কল্যাণ, ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি বিএসএস অনার্স সমাজকর্ম দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই তাদের আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ করোনার ভিতরে তোমরা বাসায় আছো, নিরাপদে আছো এবং লেখাপড়া করতেছো। তোমরা এটা ছুটি হিসাবে না নিয়ে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ হিসাবে নিতে পারো, কারণ যখন ক্লাস থাকে তোমাদের ক্লাসে আসতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তোমরা এখন ঘরে থাকছো, এই জন্য তোমাদের লেখাপড়া করার এক অফুরন্ত সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সামাজিক নীতি ও পরিকল্পনা। এই পত্রটি মাস্টার্স প্রথম পর্ব এবং বিএসএস পাস দ্বিতীয় বর্ষের জন্য আলোচনা আছে। দেখো আমরা কি নিয়ে আলোচনা করব, সামাজিক নীতি। দেখো একটা বই দেখতে পাচ্ছ তোমরা, সোশ্যাল পলিসি অ্যান্ড ইন্ট্রোডাকশন। এটি একটি বিখ্যাত বই সামাজিক নীতির উপরে। আর পাশে একজনের ছবি দেখছো, ইনি এই বইটি লেখক, এনার নাম আর.এম. টিটমাস। আসো আমরা মূল বিষয়ে যাই। সামাজিক নীতির সংজ্ঞা রিচার্ড টিটমাস বলেছেন, সামাজিক সমস্যা মোকাবেলায় সমষ্টিগত বা যৌথ কৌশল হলো সামাজিক নীতি। টি.এস. মার্শাল বলেছেন, এটা সরকারি নীতির সেই কার্যক্রমকে বোঝায় যা জনগণের কল্যাণের উপর প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান এবং যা তাদের সেবা ও আয়ের ব্যবস্থা করে। আমেরিকান জাতীয় সমাজকর্মী সমিতি বলছে, সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সির বিধান দ্বারা প্রতিষ্ঠিত সেসব মূলনীতি, কার্যপ্রণালী ও কার্য সম্পাদনের উপায় যেগুলো মানুষের কল্যাণকে প্রভাবিত করে। এই সামাজিক নীতির লক্ষ্য আছে কিছু। প্রত্যেকটি কাজেরই, প্রত্যেকটি বিষয়েরই লক্ষ্য উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি সামাজিক নীতির কিছু লক্ষ্য আছে। আসলে আমরা লক্ষ্যগুলো দেখি। সামাজিক নীতির লক্ষ্য বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়ন। সামাজিক প্রথা প্রতিষ্ঠান, সামাজিক রীতিনীতি, দৃষ্টিভঙ্গি এগুলোর ইতিবাচক পরিবর্তন আনয়ন বা বাঞ্ছিত পরিবর্তন আনয়ন করা সামাজিক নীতির অন্যতম লক্ষ্য। পিছিয়ে নাগরিকদের রাষ্ট্র কর্তৃক সাহায্য করা। প্রত্যেকটি রাষ্ট্রেই কিছু নাগরিক পিছিয়ে পড়া থাকে, তাদের রাষ্ট্র কর্তৃক সাহায্য করাও সামাজিক নীতির অন্যতম লক্ষ্য। ব্যক্তি বা সমষ্টির বস্তুগত ও অবস্তুগত সম্পদের পরিপূর্ণ ব্যবহার করে। একটি রাষ্ট্রের ভিতরে, একটি সমাজের ভিতরে ব্যক্তিগত, সমষ্টিগত, রাষ্ট্রের বস্তুগত ও অবস্তুগত সম্পদ থাকে। সেই সম্পদগুলো যাতে সর্বোত্তম সদ্য ব্যবহার সুনিশ্চিত হয়। সম্পদের সুযোগের সমতা আনয়ন। সমাজে অসম বন্টন নিরসন কাজ করে থাকে সামাজিক নীতি। প্রেক্ষিতে সম্পদ এবং সুযোগের সমতা আনয়ন করা সম্ভবপর হয়। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখে। আমরা জানি প্রত্যেকটি সমাজেই বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা থাকে। এই সামাজিক সমস্যাগুলো থেকে আমরা মুক্ত হতে পারলেই সমাজে শান্তি শৃঙ্খলা, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই সমাজ থেকে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা মোকাবেলায় সামাজিক নীতির অন্যতম লক্ষ্য। দারিদ্র দূরীকরণ। সমাজের ভিতরে যারা সুবিধা বঞ্চিত মানুষ, দারিদ্র্যের নিষ্পেষণে জর্জরিত, দারিদ্র্যের কষাঘাতে যাদের অবস্থা শোচনীয়,
তাদের ভাগ্য উন্নয়ন করাই সামাজিক নীতির অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠান সমূহের সমন্বয় সাধন। একটি রাষ্ট্রের ভিতরে একটি সমাজে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলো সমন্বয় সাধন করা সামাজিক নীতির অন্যতম লক্ষ্য। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একটি সমাজের ভিতরে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক নীতির গুরুত্বপূর্ণ কাজ, এটাই তাদের আর অন্যতম লক্ষ্য। সমাজে যাতে দুষ্টের দমন, শিষ্টের পালন, সমাজে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেদিকে কাজ করে। নিপীড়িত ও নির্যাতিতদের অধিকার। সমাজে অবহেলিত ও দুর্বল মানুষের অধিকার রক্ষা হয় সামাজিক নীতির মাধ্যমে। এই জন্য সামাজিক নীতি এটা আর একটি লক্ষ্য। সমাজের সার্বিক কল্যাণ। সামাজিক বীমা, সামাজিক সাহায্য, স্বাস্থ্যসেবা এগুলো বিষয় সুনিশ্চিত করে সমাজে মানুষের সার্বিক কল্যাণ সাধন করা সামাজিক নীতির একটা অন্যতম লক্ষ্য। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। সমাজের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়, যেমন এই সমস্ত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সর্বাগ্রে সর্বপ্রথম প্রয়োজন নীতি, যেমন শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, জনসংখ্যা নীতি প্রভৃতি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভবপর হয়। উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি। কর্মরত কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করা সামাজিক নীতির আর একটি লক্ষ্য। সুসম্পর্ক ও সম্প্রীতি স্থাপন। সমাজে মানুষের মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সামাজিক নীতি কাজ করে, কারণ সমাজে সুসম্পর্ক সম্পত্তির উপরেই, সম্প্রীতি স্থাপনের উপরেই সামগ্রিক কল্যাণ, সামগ্রিক উন্নতি অনেকাংশে নির্ভর করে। সমাজ সেবা। সমাজ সেবার চালিকা শক্তি হচ্ছে সামাজিক নীতি। সমাজ সেবার মাধ্যমে সামাজিক নীতি তার কার্যক্রম পরিচালনা করে থাকে। বিবিধ, এগুলো আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো ছাড়াও আরো কিছু সামাজিক নীতির লক্ষ্য আমরা দেখি, যেমন সামাজিক অনিশ্চয়তা দূর করা, কর্মসূচির পুনরাবৃত্তি অপচয় রোধ করা, কুসংস্কার দূর করা। সামাজিক নীতির প্রভাব বিস্তারকারী উপাদান। একটি সমাজের ভিতরে কোন কোন উপাদানগুলো একটি সামাজিক নীতিকে প্রভাব বিস্তার করে সে বিষয়গুলো আমরা দেখি। যেমন অর্থনৈতিক উপাদান। একটি সমাজের ভোগ, বিনিময়, সঞ্চয়, উৎপাদন, আমদানি, রপ্তানি এ সমস্ত অর্থনৈতিক প্রপঞ্চগুলো সামাজিক নীতির উপরে প্রভাব বিস্তার করে। সামাজিক নীতি প্রণয়নে এই বিষয়গুলোর উপরে নজর দেওয়া হয়। রাজনৈতিক উপাদান। সমাজের ভিতরে কিছু রাজনৈতিক দল থাকে, তাদের আদর্শ থাকে, মূল্যবোধ থাকে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা থাকে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক। এ ধরনের রাজনৈতিক ব্যবস্থাবলী সামাজিক নীতি প্রণয়ন করতে প্রভাব বিস্তার করে থাকে। সাংস্কৃতিক উপাদান। কোন রাষ্ট্রের ভিতরে, কোন সমাজে ভাষা, সাহিত্য, আদর্শ, মূল্যবোধ, মানুষের ধ্যান ধারণা, প্রথা প্রতিষ্ঠান, সঙ্গীত, খেলাধুলা এগুলোর মাধ্যমে সামাজিক নীতি প্রভাবিত হয়ে থাকে। কাজে নীতি প্রণয়ন করতে গেলে এদিকের দিকে নীতি প্রণেতাগণ এ সমস্ত বিষয়ের দিকেও খেয়াল করেন। পরিবার। সমাজের পরিবার কাঠামো কেমন, পরিবারের কার্যাবলী কি, পরিবারের প্রকারভেদ কি, পরিবারের ভূমিকা কি, এগুলো বিষয়কেও খেয়াল করে সামাজিক নীতি প্রণয়ন করা হয়। যদি পরিবার প্রথা একক পরিবার হয়, আবার কোথাও পরিবার যৌথ পরিবার প্রথা থাকে, সেক্ষেত্রে সামাজিক নীতি ভিন্নতর হয়ে থাকে। নীতি গ্রহণের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা ভিন্ন ভিন্ন নেওয়া হয়ে থাকে। এজন্য পরিবার ও সামাজিক নীতির উপরে প্রভাব বিস্তার করে থাকে। অনুষ্ঠান উৎসব। একটি সমাজের ভিতরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উৎসব থাকে। ঈদ, পূজা, নবান্ন, বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী, মেলা, যাত্রা, গানের আসর, নাট্যোৎসব এরকম বিভিন্ন ধরনের সমাজের অনুষ্ঠানগুলো দ্বারা সামাজিক নীতি প্রভাবিত হয়ে থাকে। ঐতিহ্য ও পরিবর্তন।
প্রত্যেকটি সমাজই তার ঐতিহ্যকে লালন পালন করে, আবার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। মানুষ মাত্রই তার ঐতিহ্য ধারণ করে রাখতে চায়, আবার পরিবর্তনের সাথেও সামিল হতে চায়। এই দুয়ের মাঝে সমন্বয় রেখেই সামাজিক নীতি প্রণয়ন করা হয়। এজন্য ঐতিহ্য এবং পরিবর্তনও সামাজিক নীতির প্রভাব বিস্তারকারী উপাদান। জাতীয় প্রতিরক্ষা। একটি দেশের তার প্রতিবেশী রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, বিশ্বের প্রতিরক্ষা জোটের সাথে সম্পর্ক, তার সার্বভৌমত্ব অবস্থা সবকিছু মিলে তার নীতি কেমন হবে সেটা নির্ধারিত হয়ে থাকে। এজন্য জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাও সামাজিক নীতির প্রভাব বিস্তারকারী উপাদান। ভৌগোলিক অবস্থা। কোনো দেশের ভৌগোলিক অবস্থা কেমন, তাদের প্রাকৃতিক সম্পদ কেমন, ভূমিরূপ কেমন, পাহাড় পর্বত কেমন, নদী নালা কেমন, সাগর কেমন, মাটির উর্বরতা কেমন, এগুলো সব কিছু মিলে ভৌগোলিক অবস্থার উপরেও সামাজিক নীতি নির্ভর করে থাকে। এজন্য প্রাকৃতিক সম্পদ, মাটি, প্রাকৃতিক দুর্যোগ, আর্থসামাজিক অবস্থা, এগুলোর উপরেও সামাজিক নীতি প্রভাবিত হয়ে থাকে। আন্তর্জাতিক সাহায্য। বিভিন্ন দাতা সংস্থা বা বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র অন্যান্য দেশকে সাহায্য করে থাকে। এজন্য তাদের মেজাজ মর্জির পরেও উক্ত দেশের, সাহায্য গ্রহণকারী দেশের সামাজিক নীতি প্রণয়নে ভূমিকা রাখে, বা তাদের শর্তাবলীও সে দেশে সামাজিক নীতি প্রণয়নে ভূমিকা রাখে। এই জন্য দাতা সংস্থা, দেশের ভূমিকাও সামাজিক নীতির প্রভাব বিস্তারকারী উপাদান। সাহায্যদাতাদের স্বার্থ। যে সমস্ত দেশ সাহায্য দেয়, সাহায্যদাতাদের দেওয়া অর্থ, তাদের ঋণ, প্রযুক্তির মাধ্যমে, তাই তাদের যে সমস্ত শর্ত থাকে তারপরে সামাজিক নীতির প্রণয়ন নির্ভর করে। এজন্য এটিও একটি প্রভাব বিস্তারকারী উপাদান। সেবা গ্রহীতাদের স্বার্থ এবং যারা সেবা নিচ্ছে তাদের কি স্বার্থ রয়েছে সেদিকে লক্ষ্য দেওয়া হয়। তাদের লক্ষ্যভুক্ত জনগণের স্বার্থকে বিবেচনা করা হয়। এর জন্য এটাও একটি প্রভাব বিস্তারকারী উপাদান। আন্তর্জাতিক পরামর্শ। দাতা দেশসমূহ যখন সাহায্য দেন, ঋণ দেন, তখন তারা পরামর্শক নিয়োগ করে। তখন সে সমস্ত পরামর্শকগণ সামাজিক নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে থাকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, পরামর্শক দ্বারা নীতি প্রভাবিত হয়ে থাকে। অভিজাত শ্রেণী। একটি দেশের ভিতরে যারা এলিট শ্রেণী, অভিজাত শ্রেণী, তাদের উপরে অনেক সময় সামাজিক নীতি নির্ভরশীল হয়ে যায়। সামাজিক নীতির উপরে তারা প্রভাব বিস্তার করে থাকে। জাতীয় সংসদ, মন্ত্রী, সাংসদ, আমলা, দেশের বুদ্ধিজীবী শ্রেণী, দেশের এলিট শ্রেণী যারা অভিজাত শ্রেণী, তারা অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সামাজিক আইন। দেশের প্রচলিত যে সমস্ত সামাজিক আইন থাকে তার উপরে প্রভাব, সেগুলোও সামাজিক নীতির উপর প্রভাব বিস্তার করে। এর উপরে ভিত্তি করেও সামাজিক নীতি প্রণয়ন হয়ে থাকে। সামাজিক পরিস্থিতি। মোট কথায় একটি দেশের সামাজিক পরিস্থিতি কেমন সেটা বিশ্লেষণ করে সামাজিক নীতি প্রণীত হয়ে থাকে। এজন্য সামাজিক পরিস্থিতিটাও সামাজিক নীতি প্রভাব বিস্তারের উপাদান হিসেবে পরিগণিত হয়। দেখো, আমরা দেখব এবার সামাজিক নীতির ধাপ। প্রত্যেকটি বিষয়ে একটি ধাপে ধাপে অগ্রসর হয়। সামাজিক নীতি এরকম ধাপে ধাপে অগ্রসর হয়। তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ধাপ অতিক্রম করে একটি সামাজিক নীতি প্রণয়ন হয়। এই জন্য এই 9টাকেই সামাজিক নীতির ধাপ বলা হয়। এই 9টা থেকে তোমরা বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, এবং এখানে তোমাদের অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। 1, 2, 3, এখানে 1-এর পরে 5 বা 1-এর পরে 3 বা 1-এর পরে 8 এভাবে উল্লেখ করলে হবে না। এগুলো ধাপগুলোকে ক্রমান্বয়ে একটার পর একটা নিয়ে যেতে হবে, যেহেতু এগুলোকে স্তর বলা হয়। সামাজিক নীতি প্রণয়নের জন্য প্রথম ধাপ, যেটা প্রথম কাজ, সেটা হলো নীতির অনুভূত প্রয়োজন। সমাজ থেকে আসতে হবে, মানুষের কাছ থেকে আসতে হবে, তাদের প্রয়োজন কি, সেই প্রয়োজনটা ফেল্ট নিড হতে হবে, অনুভূত প্রয়োজন হতে হবে। যেই বিষয়ে আমাদের নীতি দরকার, এটা সমাজ থেকে উদ্গীরিত হতে হবে, সমাজের মানুষ অনুভব করবে। তার প্রেক্ষিতে দ্বিতীয় স্তরে যেটা হবে, বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ। এই অনুভব থেকেই, অনুভূত প্রয়োজন থেকেই একটি বিজ্ঞান ভিত্তিক, কোনো আন্দাজে না, কোনো আনুমানিক না, একটি বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই বিষয়ে নীতি প্রণয়ন করার জন্য। তারপর তৃতীয় স্তরে যে
সেই বিষয়ের উপরে একটি কমিটি গঠন করবে, কার্যকরী কমিটি। এ বিষয়ে যাদের জ্ঞান আছে, যাদের অভিজ্ঞতা আছে, মোট কথা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা, সরকারের কর্তৃপক্ষ সহ সবকিছু মিলায়া সমন্বয় করে একটি কার্যকারী কমিটি গঠন করবে নীতি গ্রহণের জন্য, নীতি প্রণয়নের জন্য। এই কমিটি তখন যে বিষয়ে নীতি প্রণয়ন করতে চায় সে বিষয়ে সামাজিক যে অবস্থা, সেই জটিল অবস্থাটা অ্যানালাইসিস করবে, বিশ্লেষণ করবে। সে বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করবেন, ডাটা সংগ্রহ করে সে বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন এবং সেটা বিশ্লেষণ করবেন। তার প্রেক্ষিতে কমিটি একটি পরীক্ষামূলক খসড়া নীতি প্রণয়ন করবেন, পরীক্ষামূলক একটি খসড়া নীতি, রাফ একটি নীতি প্রণয়ন করবেন। করার পরে পরীক্ষামূলক খসড়া নীতিটা অনুমোদন করে নেবেন। অনুমোদন করার পরে জনসমর্থনের জন্য জনগণের মাঝে এটি ছেড়ে দিবেন, জনগণের মতামত নেওয়ার চেষ্টা করবেন। জনগণ নীতিটা সম্পর্কে অবহিত হবেন, তার জন্য প্রয়োজনীয় প্রচার প্রচারণা চালাতে হবে যাতে জনগণ নীতি সম্পর্কে জানতে পারে, তাদের মতামত দিতে পারে। এটা ইতিবাচক মতামত জনগণ দিতে পারে, নেতিবাচক জনগণ দিতে পারে। তারপর দেখা হবে জনগণের সমর্থন আছে কিনা এই নীতি প্রণয়নের জন্য। তারপরে হবে নীতির অনুশীলন। জনসমর্থন যদি পাওয়া যায় তাহলে নীতির অনুশীলন করতে হবে। নীতির অনুশীলনের পরেই চূড়ান্ত নীতি অনুমোদন দিতে হবে। এভাবে একটি সামাজিক নীতি তার ধাপ অনুসরণ করে প্রণয়ন হয়ে থাকে। সামাজিক নীতির কিছু মূল নীতি আছে, দেখে নিই আমরা কি সেই মূল নীতিগুলো। যেমন সমস্যাকে গুরুত্ব প্রদান। সামাজিক এটা নীতি, নীতির আবার মূল নীতি। এটা মূল নীতি যে গাইডলাইন অনুসরণ করে সামাজিক নীতি প্রণয়ন করা হয় সেগুলোকে বলা হয় সামাজিক নীতির মূল নীতি। কেমন? যেমন সমস্যাকে গুরুত্ব প্রদান, জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিতে হবে। জনগণের প্রত্যাশার প্রতিফলন, জনগণকে আশা আকাঙ্ক্ষা করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হয় সামাজিক নীতিতে। গণ অংশগ্রহণ অবশ্যই দেখতে হবে এক্ষেত্রে ব্যাপক জনগণ অংশগ্রহণ করছে কিনা। এই নীতির পক্ষে জনগণের অধিকাংশ জনগণের মতামত আছে কিনা ব্যাপক মাত্রায়, একেবারে এক্ষেত্রে গণ অংশগ্রহণ অত্যাবশ্যক হয়। সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য, এটা একটি মূলনীতি। লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হলে এর আওতায় কর্মসূচি গ্রহণ করাও সহজ হয়। এই জন্য নীতির লক্ষ্য উদ্দেশ্য সুনির্দিষ্ট করতে হবে, স্পষ্ট করে দিতে হবে সবার জন্য। 5 নম্বর, মূল্যবোধের সাথে নীতির সামঞ্জস্য বিধান। দেশের প্রচলিত যে মূল্যবোধ আছে, সমাজবাসীর যে ধ্যান ধারণা আছে, তার সাথে সামঞ্জস্য রেখে সামাজিক নীতি প্রণয়ন করতে হয়, তা না হলে নীতি ব্যর্থ হয়, বিফলে যায়। 6 নম্বর, জাতীয় আদর্শের সাথে সাদৃশ্যপূর্ণ। নীতিকে অবশ্যই প্রত্যেকটি দেশের যে জাতীয় আইডিওলজি, যে জাতীয় আদর্শ আছে, যে চেতনা আছে, তার সাথে সাদৃশ্যপূর্ণ হতে হয়। সামাজিক নীতি জাতীয় আদর্শের সাথে সাদৃশ্যপূর্ণ হলে সামাজিক পরিবর্তন ও উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়। অতীতের মূল্যায়ন করা। নীতির ক্ষেত্রে অবশ্যই অতীতের সফলতা ব্যর্থতা মূল্যায়নের মাধ্যমে অধিকতর সামাজিক নীতি গ্রহণ সম্ভব হয়। এই জন্য অতীতের সংশ্লিষ্ট বিষয়ে কোনো নীতি হয়েছিল কিনা, সে বিষয়ে সফলতা কতখানি ব্যর্থতা কতখানি, সেটা মূল্যায়ন করেই পরবর্তী পর্যায়ে নীতি গ্রহণ করা হয়। তথ্যভিত্তিক নীতি প্রণয়ন, তথ্যভিত্তিক হতে হবে। সামাজিক নীতি অবশ্যই সামাজিক নীতি ফলপ্রসূ এবং কার্যকর হয় যদি সে নীতি ব্যাপক ডাটা থাকে, সেখানে ব্যাপক মাত্রায় তথ্য থাকে, তবে সেটা অধিকতর সুফল আনবে। এই জন্য এটা একটি মূলনীতি। গতিশীল ও পরিবর্তনযোগ্য নীতি। নীতিকে অবশ্যই গতিশীল এবং পরিবর্তনযোগ্য হতে হয়, কেননা সমাজ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। সামাজিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মূল্যবোধ সবকিছুই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এজন্য নীতিকেও সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, পরিবর্তনশীল সমাজের সাথে সঙ্গতিপূর্ণ ও বাস্তবায়নযোগ্য সামাজিক নীতি হওয়া চাই। নীতি প্রণীতের জ্ঞান দক্ষতা। অবশ্যই যে বিষয়ে নীতি প্রণয়ন করতে হচ্ছে, নীতি প্রণীত হবে, সে বিষয় সংশ্লিষ্ট যাদের জ্ঞান এবং দক্ষতা আছে তাদেরকে জরুরি, তারাই সুন্দর নীতি প্রণয়ন করতে পারবে। কিন্তু যে বিষয়ে যাদের জ্ঞান নাই সে সমস্ত লোক দ্বারা নীতি প্রণয়ন করলে সে নীতি অবশ্য ভালো হবে না।
সুফল বয়ে আনবে না। আমরা এবার দেখব সামাজিক নীতি এবং সমাজ কল্যাণ নীতির মধ্যে পার্থক্য। আমরা দেখি সামাজিক নীতি এবং সমাজ কল্যাণ নীতি। 1 নম্বর, সামাজিক নীতি বৃহত্তরম, সমাজ কল্যাণ নীতি ক্ষুদ্রতরম। কেমন? একটি সামাজিক নীতি পুরো সমাজকে কাভার করে, এজন্য এই নীতি বৃহত্তর। আর সমাজ কল্যাণ নীতি একটি সমাজের শুধুমাত্র সমাজ কল্যাণ দিককে গুরুত্ব দিয়ে থাকে, এই সমাজ কল্যাণ নীতিটা সামাজিক নীতির চেয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর। 2 নম্বর আমরা দেখি সামাজিক নীতির লক্ষ্য বহুমুখী। কারণ একটি সামাজিক নীতি বিভিন্ন ক্ষেত্রে তার অবস্থান তুলে ধরে, আর সমাজ কল্যাণ নীতি শুধুমাত্র মানবীয় প্রয়োজন পূরণ করার দিকে কাজ করে, এর লক্ষ্য নির্দেশিত থাকে। 3 নম্বর, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের ভিত্তি করে প্রণীত হয়। সামাজিক নীতি অবশ্যই সমাজের যে রীতিনীতি আছে, যে মূল্যবোধ আছে, তার উপরে ভিত্তি করে প্রণীত হয়। কিন্তু সমাজ কল্যাণ নীতি সমাজকর্মের নীতিমালা, যেটা যে মূল্যবোধ, যে নৈতিক মানদণ্ড, তার উপর ভিত্তি করে প্রণীত হয়। 4 নম্বর, নীতি নির্ধারণে জনপ্রতিনিধি সংশ্লিষ্ট থাকে। এখানে সামাজিক নীতি যেখানে, সেখানে জনপ্রতিনিধিগণ সংশ্লিষ্ট থাকে। আর সমাজ কল্যাণ নীতির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি প্রতিনিধিগণ অংশগ্রহণ করে। 5 নম্বরে আমরা দেখি সামাজিক সমস্যা ও সামাজিক ন্যায় বিচারকে গুরুত্ব দেয়। আর সমাজ কল্যাণ নীতি অধিক গুরুত্ব দেওয়া হয় সুবিধা বঞ্চিতদের। তাহলে সামাজিক সমস্যা, সামাজিক ন্যায় বিচারকে সামাজিক নীতি গুরুত্ব দিচ্ছে, আর সমাজ কল্যাণ নীতি সমাজে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে গুরুত্ব দিচ্ছে। 6 নম্বর, সমাজকর্মীর ভূমিকা তেমন গুরুত্বপূর্ণ নয়, সমাজকর্মীর ভূমিকা মুখ্য। হ্যাঁ, এখানে সামাজিক নীতির ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা খুব একটা দরকার বোধ তারা করে না, কিন্তু সমাজ কল্যাণ নীতির ক্ষেত্রে অবশ্যই সমাজকর্মী ইনভলভ থাকে, যুক্ত থাকে, এজন্য এদের ভূমিকা মুখ্য। 7 নম্বর, পরিবর্তনের পথ নির্দেশ করে। 7 নম্বর, পরিবর্তন নয়, সেবামূলক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সামাজিক নীতি একটি পরিবর্তনের রূপরেখা দিয়ে থাকে, আর সমাজ কল্যাণ নীতি সেবামূলক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। 8 নম্বর, সামাজিক সমস্যার সমাধান করে, প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা সুবিধা প্রদান করে। একটি সমাজের ভিতরে যে ধরনের সামাজিক সমস্যা থাকে, সেগুলো থেকে গুরুত্ব দিয়ে থাকে সামাজিক নীতি। কিন্তু সমাজ কল্যাণ নীতি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা সুবিধা প্রদান করে থাকে। তোমরা দেখো আর একটি বই আমরা দেখছি, এটা কি? সোশ্যাল পলিসি। এটা রাইটার এই যে একজন ভদ্রলোক তোমরা দেখতে পাচ্ছ, এনার নাম টি.এইচ. মার্শাল। তোমরা অবশ্যই আমি যে 2টা বই দেখালাম, সেই দুইটা বই এবং বই দুটার লেখক এবং বই দুইটা সম্পর্কে জানবে, বই দুটা পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা সোশ্যাল পলিসি সম্পর্কে, সামাজিক নীতি সম্পর্কে অনেক জানতে পারবে। তোমরা অবশ্যই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার কথা হবে। আর আমরা সবার কাছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানে আমাদের দেশকে, আমাদেরকে, সারা পৃথিবীকে করোনা মুক্ত করুক, আমরা যাতে আবার ক্লাসে ফিরতে পারি। তোমার আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করো।